This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আসানসোলে নিয়ে যাব আপনাদের, কারণ আসানসোল পুর নিগমের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ হাইকোর্টের। একাধিক কারখানায় পুর নিগমের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগেই এই এফআইআর। জামুরিয়ার ইস্পাত কারখানায় দায়ের করা মামলায় নির্দেশ কোর্টের। জরিমানার আড়ালে কারখানাগুলি থেকে তোলাবাজির অভিযোগ, জরিমানা নিয়ে অবৈধ নির্মাণে বৈধতা দেওয়ার অভিযোগ। জরিমানা দিলেই কি অবৈধ নির্মাণ বৈধ করা যায়? প্রশ্ন হাইকোর্টের। আর কি প্রশ্ন উঠে এসছে এই মুহূর্তে, কোন কোন তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে? চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। চন্দ্রশেখর, হাইকোর্ট একটি পর্যবেক্ষণ করেছে, যেটি সিঙ্গেল বেঞ্চে হয়েছে। আসানসোল কর্পোরেশন এলাকায় জামুরিয়া রানীগঞ্জে 11টি এরকম কারখানা রয়েছে যাদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের জন্য তাদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে, এরকম একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল 2 বছর আগে। কিন্তু আসানসোল পুর নিগম সেই নিয়ে টালবাহানা করতে থাকে, সেরকম কোনো অভিযান চালায়নি। হঠাৎ করে দেখা গেল তারা পুর নিগম এলাকায় বুলডোজার অভিযান চালানো শুরু করেছে। কিন্তু সেখানে গিয়ে বুলডোজার না চালিয়ে তারা সেখানে বৈঠক করে জরিমানা আদায় করে ফিরে আসছে। এরকম 11টি কারখানাতেই তারা এরকম কাণ্ড কারখানা করছিল। কিন্তু মান ইস্পাত বলে একটি কারখানা, তারা দাবি করছেন যে তারা কোনো বেআইনি নির্মাণ সেভাবে করেননি, বা অস্থায়ী কিছু নির্মাণ করেছিলেন, সেটি ভেঙে ফেলার কথা বলেছিল। তখন 20 লক্ষ টাকা তারা দাবি করেছেন। পরবর্তীকালে আবার 20 লক্ষ টাকা দাবি করেছেন এবং তার রিসিপ্ট দেওয়া হয়েছে আসানসোল জেনারেল ফান্ডের নামে। এই কথা শোনার পর হাইকোর্টের যিনি বিচারপতি রয়েছেন তার অবজারভেশন যে অবৈধ নির্মাণ কি জরিমানা দিলে কখনো বৈধ হয়, এখনই আসানসোল পুর নিগমের এগেনস্টে আপনারা এফআইআর করুন, কারণ এই টাকা তারা আদায় করতে পারে না, অবৈধ নির্মাণ হয়ে যায় বৈধ। ধন্যবাদ চন্দ্রশেখর তোমাকে। এখন যেটা চলছে সবটা গোটা কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেবো না, পয়সাও দেবো না। উভয়ে মিলে পড়ে, কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী, তারা মিলে পড়ে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায়, যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। তো আমি বলবো যে ঠিক আছে, তাদের যখন ভাঙতে পারছো না ভাই, তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে, যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন, তাদের কাছে ক্ষমা চাক। এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না, কিন্তু আমরা ছেড়ে দেবো না। এটা এখন যেটা চলছে, অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে, আমরা 7 ডেজের মধ্যে আমরা বসে আবার করে নেবো, যেটা ফাইন আছে করে নেবো। তো এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি। বলছি হাইকোর্টে প্রশ্ন হচ্ছে যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? একদমই না, বেআইনিটা হবে না, ওটা তো ভাঙারে আমরা অর্ডার দেওয়া আছে। তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হলো না, আইনি করা হয়নি। ওরা যদি ফুল যেটা ধরুন একটা আমরা দিয়েছি, মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে, তাহলে হবে। বলছি হাইকোর্ট কর্পোরেশন এগেইনস্টে এফআইআর করার নির্দেশ দিয়েছে, শুনেছেন? জানি, আমি শুনি। এই মুহূর্তে একটা বড় খবর দেব আপনাদেরকে নিউজ রুম থেকে। সুপ্রিম হস্তক্ষেপ এবার উপাচার্য নিয়োগে। 2 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে এবার শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ, জ্যোতির্ময় কর্মকার আমাদের রিপোর্টার জানাবেন। জ্যোতির্ময়। দেখো, রাজ্যের মোট 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 19টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ হয়ে গিয়েছে। 17টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা ছিল। তার মধ্যে আজকে 2টি বিশ্ববিদ্যালয়ে, প্রথমত বিশ্বভারতী এবং প্রথমত হচ্ছে রবীন্দ্রভারতী, এবং তার পাশাপাশি কোচবিহার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কে উপাচার্য হবেন, আজকে সেই যে প্রস্তাব এসেছে সেই প্রস্তাবের ওপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে শিলমোহর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে 15টি বিশ্ববিদ্যালয়ের জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। প্রাক্তন বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি আগেই গঠিত হয়েছে, এবং সেই সার্চ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এই ক্ষেত্রে চূড়ান্ত করবে যে এই 15টি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্ষেত্রে উপাচার্য কে হবেন। ধন্যবাদ। শান্তাপালের একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে TV9 বাংলা। আর এক কীর্তিমানের কথাও বলবে TV9 বাংলায়। রোগী সেজে কলকাতায় এসে চোরাই মোবাইলের কারবার করতো সে, বাংলাদেশি। ম্যাট্রিমনি সাইটে পাতা ফাঁদে খোয়া যাওয়া মোবাইল পৌঁছে যাচ্ছে কোথায়?
বাংলাদেশে চোরাই ফোনের এমনই এক বাংলাদেশি কারবারিকে কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি ম্যাট্রিমনি সাইটের সূত্রে দেখা করার পর এক যুবককে মাদক খাইয়ে সর্বস্ব লুঠের অভিযোগ ওঠে এয়ারপোর্ট এলাকার একটি হোটেলে। তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে ফাঁদ পেতে ধরে ফেলে। এরপর ওই বাংলাদেশি ক্রেতার নাগাল পান তদন্তকারীরা। ধৃত মাহমুদুল হাসান এদেশে মেডিকেল ভিসায় রয়েছে। গেস্ট হাউসে থাকা আরও এক বাংলাদেশি নাগরিকের নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। ম্যাট্রিমোনিয়াল সাইডে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই গ্রেপ্তারের পর মহিলাকে জেরা করে জানতে পারে প্রতারণার পর যাদেরকে ওই মহিলা প্রতারণা করত তাদের কাছ থেকে মোবাইল নিয়ে বিক্রি করত বাংলাদেশের বাসিন্দা এক যুবককে। সেই যুবক কলকাতায় আসতো শুধুমাত্র ওই প্রতারণার অভিযোগে ধৃত মহিলার কাছ থেকে মোবাইল বা অন্যান্য সামগ্রী কিনতে। সেই যুবক এসে নিজের সঠিক পরিচয় দিয়ে থাকতো এই মার্কু স্ট্রিটের আর গেস্ট হাউসে। দেখা যাচ্ছে রেজিস্টার খাতায় লেখা রয়েছে বাঘা, রাজশাহী থেকে তার বাসিন্দা, এবং দেখা যাচ্ছে 15 তারিখ রাত 9:30টায় আসে। এইটা হচ্ছে তার পাসপোর্টের জেরক্স কপি এবং তাতে লেখা রয়েছে পাসপোর্ট নম্বর, কবে এসছে, কবে উঠেছে, তার ফোন নাম্বার, যাবতীয় তথ্য জমা দিয়েছিল এই আর গেস্ট হাউসে। এই যুবকের হাবভাব গতিবিধি যে সন্দেহজনক ছিল সেইটা কিন্তু পুলিশের তরফে উঠে আসছে এবং পুলিশ একটা বিষয় পরিষ্কার, এই মোবাইলগুলি নিয়ে গিয়ে বাংলাদেশে একাধিক অপরাধ কাজের সঙ্গে যুক্ত হতো। তার সঙ্গে নাশকতামূলক কোনো কার্যকলাপ হতো কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আপনি এই কাজ কতদিন ধরে করেন? হ্যাঁ, এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে। ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলেন, ম্যাট্রিমনিতে পরিচয়, ঘুমের ট্যাবলেট খাইয়ে সব কিছু নিয়ে চলে গেলেন। আপনার বাড়িতে তো অনেক ট্যাবলেট উদ্ধার হয়েছে বাড়ি থেকে। আমি জানতাম না যে এগুলো চুরির ফোন। তাহলে নিলে কি করে? তুমি জানতে না যখন আননোন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল? পুরাতন মোবাইল ফোন ওয়েলএক্স থেকে নিয়েছিলাম। পুরাতন মোবাইল ভেবে নিয়েছিলে? আর মোবাইল দিয়ে কি করতে তোমরা? না, কিছুই না। বাংলাদেশে নিয়ে গিয়ে কি করতে? বাংলাদেশে নিয়ে ইউজ করার জন্য নিয়েছিলাম। ইউজ করার অনেক মোবাইল নিয়েছো? এর আগে অনেক মোবাইল নিই নাই। ওই দেখা যাচ্ছে মোবাইল তো একবারে একটার বেশি নেওয়াও যায় না, মানে ইউজ করার জন্যই নিয়ে যায়।